জয়গুরু। ওই সত্যানুসরণ নিয়ে আলোচনা। আগের দিন যা বলেছি তার ঠিক পরের একটি মাত্র লাইন, ওই চলার সংকেত শীর্ষক যে চ্যাপ্টার সেইটির এখানে ঠাকুর লিখছেন যে বলছেন ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। আবার পড়ছি, ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ইংরেজিতে এরকম, বি পেশেন্ট, বাট ইন বিইং সো ডোন্ট বিকাম অ্যান আইডল প্রোক্রাস্টিনেটর। আবার বলছি, বি পেশেন্ট, বাট ইন বিইং সো ডোন্ট বিকাম অ্যান আইডল প্রোক্রাস্টিনেটর। এই প্রোক্রাস্টিনেটর মনে পড়ছে। হ্যাঁ, একদিন আমরা এক ভদ্রলোককে আমি একসময় একটা স্কুলে সার্ভিস করতাম। সেই স্কুলের মাস্টারমশাই খুব ভালো চমৎকার ইংরেজি লিখতেন। তিনি লিখেছিলেন একজনকে, অনেক দিন মানে আসছেন না বলে, যে ইয়োর প্রলং প্রোক্রাস্টিনেশন ইন জয়নিং দ্য সার্ভিস হ্যাজ কজড এ লট অফ ট্রাবলস ইত্যাদি বলে লিখেছিলেন। এই যে প্রোক্রাস্টিনেশন, ইটস এ ভেরি গুড ইংলিশ। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। তো যাই হোক, ঘটনা হচ্ছে এখানে দুটি কথা আছে। এক হচ্ছে ঠাকুর বলছেন ধীর হও। ধীর হও মানে কি? সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করো। মানে ধীর আমাদের হতেই হবে, কিন্তু দের ইজ নো রেসপাইট। এখান থেকে কিন্তু কোনো উপায় নেই। কারণ যিনি কোনো কাজ করবেন, যিনি কাজের মূল পাণ্ডা, তিনি যদি মাথা স্থির না রাখতে পারেন, হড়বড়িয়ে কাজ করেন, হুট করে কিছু যদি ডিসিশন নেন, তাহলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। সুতরাং এটা ঠাকুর বলছেন তুমি ধীর হও, মানে কিন্তু তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। এখন অনেকে আছেন ওই ধীর হওয়ার এই বাহানায়, বা স্থির হয়ে কাজ করার বাহানায় 18 মাসে বছর হয়ে যায় তারা এতটাই আলসে হয়ে যায়, এতটাই দীর্ঘসূত্রী হয়ে যায় যে তার কাজ পণ্ড হয়ে যায় আলটিমেটলি। মানে ধরুন আপনি তখনকার দিনে ওই আপনার কী বলে, কয়লায় আগুন জ্বলতো, কয়লায় আঁচ দিয়েছেন, স্থিরভাবে আপনি যখন ভাতটা চাপাতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আঁচ পুড়ে গেছে। তার মানে কি, এই স্থিরতার কিন্তু কোনো অর্থ নেই। আপনাকে ধীর হতে হবে, স্থির হতে হবে, ঠিক কথাই, কিন্তু একই সাথে ক্ষিপ্র হতে হবে। দীর্ঘসূত্রী আলসে হলে চলবে না। এটাও কিন্তু পাশাপাশি সত্য। এটাই ঠাকুর বলতে চাইছে। এবং ঠাকুরের জীবনের চলনাতে আমরা সেটা দেখতে পাই। আমরা লক্ষ্য করছি যে ঠাকুর কিন্তু যথেষ্ট দীর্ঘাকৃতি ছিলেন, এবং কিন্তু ঠাকুরের পা দুটি আমরা লক্ষ্য করে দেখছি ছোট ছোট স্টেপ ফেলতেন তিনি। কিন্তু তার যেরকম দৈর্ঘ্য, মানে দীর্ঘাকৃতি, তিনি তার দুটি পদক্ষেপের মধ্যে ডিস্টেন্সটা বড় হওয়ারই কথা, কিন্তু ঠাকুর কিন্তু খুব ছোট ছোট পা ফেলতেন, মানে পদক্ষেপ করতেন। কারণ কি, কেন অর্থাৎ ছোট ছোট কেন? যাতে ধীর স্থির হয়ে এগোনো যায়। আবার একই সাথে তিনি কিন্তু দ্রুত যেতেন। তিনি ছোট ছোট পদক্ষেপে যেতেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দ্রুত কেন? এই প্রসঙ্গে একদিন একটা কথা ঠাকুর বলেছিলেন, যে বলেছিলেন যে ঠাকুর বলছেন যে আমি চলার সময় তো দেখি যেন কোনো মানে পতঙ্গ বা কীট, তারা যেন আমার পায়ের পদপিষ্ট না হয়। তার জন্যই তিনি ছোট ছোট পদক্ষেপে যান, কিন্তু দ্রুত যাচ্ছেন বলে তাড়াতাড়ি কাজটা হচ্ছে। তাই বলে দীর্ঘসূত্রী আলসে হয়ে পড়ছেন না। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, প্রথমত আপনাকে যে কোনো কাজ করতে গেলে ফার্স্ট অফ অল ডেফিনেটলি আপনাকে কিন্তু স্থির হতে হবে। এই প্রসঙ্গে ঠাকুর বারবার হনুমানের কথা বলছেন। আপনারা আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 67 পাতায় পেয়ে যাবেন, যেখানে ঠাকুর বলছেন যে এই দেখেন হনুমানের কথা, সে কীরকম ফন্দি আটছে, যে কী করে রাবণের কাছ থেকে সীতামাকে উদ্ধার করা যায়। তার জন্য সে কী করছে, যে রাবণের অস্ত্র চুরি করার জন্য সে কী করেছে, কী করে চুরি করবে না, তার বাড়িতে ব্রাহ্মণ বেশে পূজা করতে যাবে। তাই সে ব্রাহ্মণের বেশ নিয়েছে, কত রকম মতলব আটছে। তো এই যে মতলব, এবং ঠাকুর বলছেন এরকম ভক্ত পাওয়া খুব দুর্লভ পৃথিবীর ইতিহাসে। এই কথাটা এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। এটা বলেছেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে, আপনারা চাইলে দেখে নিতে পারেন 67 পাতা। বলছেন হনুমানের মতো ভক্ত
সারা পৃথিবীর ইতিহাসে বিরল। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জাস্ট ইমাজিন। তো তাহলে কি হনুমান একই সাথে স্থির, ধীর স্থির, কারণ ধীর স্থির মাথা না হলে হটি ব্রেনে প্ল্যান, সত্যিকার ভালো প্ল্যান কষা যায় না। ধীর স্থিরভাবে সে তার কার্য উদ্ধারের জন্য, কার্যসিদ্ধির জন্য চিন্তা ভাবনা করছে, আবার একই সাথে দ্রুত কাজটা করছে, কুইকলি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাহলে প্রথমে তাহলে দুটো কথা আসছে, এক হচ্ছে স্থির হতে হবে, ধীর এবং স্থির হতে হবে, এবং একই সাথে 2 নম্বর বলছেন কি, যে তাকে হতে হবে কি না, একই সাথে ক্ষিপ্র হতে হবে। মানে দুটোই একসাথে চলতে হবে। মানে দিস টু অ্যাট্রিবিউটস উইল গো প্যারালালি, অনলি দেন এ পার্সন ক্যান বি সাকসেসফুল। এটা বলতে চাইছি। এখন ধীর স্থির হওয়া যায় কি করে? এটাও কিন্তু আধ্যাত্মিক পথে হওয়াটা সহজ। ঠাকুর বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। বুঝতে পারছেন? বলছেন কি, নেম makes a person sharp, but meditation makes a person calm and receptive. মানে হচ্ছে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। তার নাম ধ্যানটাও দেখুন এই প্রসঙ্গে এই ঠাকুরের এই বাণীটার সাথে কতখানি মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তাই না? নাম করতে হবে কেন? ক্ষিপ্রতার জন্য, কারণ তীক্ষ্ণ করবে, ব্রেনটাকে আরও তীক্ষ্ণ করবে। কিন্তু ধ্যান করতে হবে কেন? কারণ স্থির হতে হবে, মানে এবং আপনাকে অন্যের কথা শুনতে হবে। কিছু কিছু মানুষ আছেন যারা মানুষ ভালো, নট দ্যাট দে আর ব্যাড, পার্টিকুলারলি আই এম টকিং অ্যাবাউট দোজ অ্যাডমিনিস্ট্রেটরস, সেই সমস্ত প্রশাসক, কিছু কিছু প্রশাসক আছেন যারা সত্যি সত্যি মানুষের কথা ভাবেন, বাট ইন ডুইং সো তারা কিন্তু অন্যের প্রপোজালকে বা অন্যের কথাকে গ্রহণ করতে চান না। তার মানে তাদের কোথাও এই গ্রহণ ক্ষমতার অভাব আছে। যে জন্য ঠাকুর বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। এখন একই কথা কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি। কারণটা কি? কেন আমরা নিতে পারছি না? কারণ আমার মন খুব চঞ্চল। আমাদের প্রত্যেকের মন খুব চঞ্চল। আমরা যদি এই চঞ্চল মনটাকে শান্ত করতে পারতাম, হাফ অফ দি ব্যাটল মানে উইন হয়ে যেত, মানে জয় করা সম্ভব হয়ে যেত। কিন্তু হচ্ছে না, তার কারণ আমরা পারছি না। এবং আমাদের কথা বাদ দিন, স্বয়ং অর্জুন, যিনি হচ্ছেন আমাদের সবচেয়ে একজন উন্নততর মানুষকে রিপ্রেজেন্ট করছেন, তারও এই ভুল হচ্ছে। তিনিও আমরা লক্ষ্য করে দেখছি যে তিনিও এই কথা বলছেন গীতাতে, যেটা আমরা পাচ্ছি ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে ধ্যান যোগ। ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে হ্যাঁ অর্জুন বলছেন ভগবানকে, চঞ্চলমহি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। মানে এই বাংলাটা হচ্ছে যে বাতাসকে যেমন সরানো যায় না, বাতাস সবসময় সরিয়ে দিলেও পাশের বাতাস আবার সেই জায়গায় দখল করবে, সেরকম মন থেকে আমি চিন্তাটাকে সরাতে পারছি। মন সবসময় চঞ্চল, এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, মানে অর্জুন বলছেন। তাই অর্জুন বলছেন, ও কৃষ্ণ, মাই মাইন্ড ইজ আনস্টেডি, রেস্টলেস অ্যান্ড অবস্টিনেট মানে সে নাছর বান্দা, গোয়ার যাকে বলে। এবং তিনি কী বলছেন, I consider its control as greatly difficult as of the wind. মানে বাতাসকে যেমন কন্ট্রোল করা যায় না, সেরকম এটাকে কন্ট্রোল করা আমার পক্ষে খুব মুশকিল। না, দিস ইজ নট দ্য স্টেটমেন্ট অফ অর্জুন অ্যালোন, এটা আমাদের সবারই কথা, মোরলেস। আমরা পারছি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপায় দিচ্ছেন। প্রথমে কিন্তু স্বীকার করে নিচ্ছেন, ফার্স্ট অফ অল তিনি কিন্তু স্বীকার করছেন যে ইয়েস, এই চঞ্চল মনকে শান্ত করা সহজ নয়। তিনি বলছেন কি, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মানে এটাই বলছি যে এই চঞ্চল মনকে শান্ত করা কোনো সন্দেহ নেই, অসংশয়, মানে সংশয় নেই যে কঠিন।
কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায় কিসের মাধ্যমে? না, অভ্যাসযোগ। অভ্যাসযোগটা মানে ওই নাম ধ্যানের মাধ্যমে এই মনকে মানে করা যায়, শান্ত করা যায়। এবং বৈরাগ্য যোগ মানে ডিট্যাচমেন্ট, সরে এসে কার সাথে? ঈশ্বরের সাথে যুক্ত হওয়া। বৈরাগ্য মানে কিন্তু একদিকে মানে বিতরাগ, কিন্তু অন্যদিকে অনুরাগ। বিতরাগ কার দিকে? বিষয়ের প্রতি বিতরাগ, কিন্তু ঈশ্বরের প্রতি অনুরাগ, তবেই সেটা বৈরাগ্য। রামকৃষ্ণদেব বাড়ি চমৎকার করে বলেছিলেন তার শিষ্যদের, বলতো বৈরাগ্য কাকে বলে? তো শিষ্যরা বলেছিল বিষয়ের উপরে বা সংসারের উপরে তিতিক্ষা এলে তাকে বৈরাগ্য বলে। রামকৃষ্ণদেব বলছে হলো না, বিষয়ে বিতরাগ কিন্তু ঈশ্বর অনুরাগ, তাহলে কিন্তু বৈরাগ্য হলো না। তাহলে এই দুটোর সমাহারে কিন্তু মন শান্ত হয়, এটা ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এই বলতে চাইছি যে কথাটা, সেটা হচ্ছে আগে মনকে স্থির কর, ধীর হতে হবে। ধীর মানে কি? ধীর বলতে কিন্তু তিনি এটা বলেননি যে চুপচাপ হয়ে যাওয়া, দীর্ঘসূত্র হয়ে যাওয়া, অলসতা করা, এটা নয়। কিন্তু তিনি এটাই বলতে চাইছেন যে মনটা যেন স্থির হয় এবং গ্রহণক্ষম হয়, তবেই তুমি কাজে সফলতা লাভ করবে। কেবল হটি ব্রেন নিয়ে, মানে অত্যন্ত রেস্টলেস একটা চঞ্চল মন নিয়ে বা এইরকম ব্রেন নিয়ে কাজ করা যাবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা করতে গিয়ে আপনি যদি দীর্ঘসূত্র হয়ে পড়েন, আলসেমি করেন, অলস হয়ে যান, ধ্যান করতে করতে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে সেটা কিন্তু অলসতা, তাহলে সেটা কিন্তু দীর্ঘসূত্রিতা, সেটা কাজ হলো না। ইউ উইল হ্যাভ টু বি মোর দ্যান অ্যালার্ট রাদার দ্যান অ্যাওয়াকিং স্টেট। যখন আপনি জেগে আছেন তখন যতখানি সচেতন, ধ্যানে বোধহয় আরও বেশি সচেতন হতে হবে। না, কিন্তু আমাদের মুশকিল হচ্ছে নাম ধ্যান করতে গেলে আমরা ঘুমিয়ে পড়ি। এটা একটা হয়, কিছু করার নেই, পার্ট অফ দ্য গেম, হ্যাঁ বলতে পারেন। কিন্তু আস্তে আস্তে করতে হয়, মানে সচেতন থাকতে, বি অ্যালার্ট বা ইভেন মোর দ্যান অ্যালার্ট। তো যাই হোক, এখন কিন্তু অনেকের হয় কি অলসতা, মানে এই ধীর স্থির করে চলার এই বাহানায় কিন্তু অলসতার কথাও আসে। যেমন দেখবেন অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি, মানে কোনো গভর্নমেন্ট, কোনো হয়তো বা গভর্নমেন্ট মেশিনারি বা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন ফর এক্সাম্পল, তারা কোনো কাজ দ্রুততার সাথে করতে চাইছে। অপোজিট পার্টি বা অপোজিট যারা রয়েছে তারা বলছে কি এত দ্রুত করতে গেলে কাজটাই পণ্ড হয়ে যাবে, এরকম ধরনের কথাবার্তা। হ্যাঁ, এখন দুটো কথার মধ্যেই কিন্তু যুক্তি আছে, বোথ অফ দেম আর পার্সিয়ালি কারেক্ট। তারা অংশত সত্য। যারা এত তাড়াতাড়ি করছে, দে হ্যাভ অলসো সাম কাইন্ড অফ ডিজাইন, তার মধ্যেও কিন্তু বুদ্ধি এরকম আছে। অ্যাট দ্য সেম টাইম এই লোক যারা বলছে তাড়াতাড়ি হবে না, ভুল হয়ে যাবে, দে আর অলসো ক্রুকেড, সেম থিং, তাদের মাইন্ডও কিন্তু একইভাবে ক্রুকেড। বাট এনিওয়ে, হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, আমাদেরকে যেটা বুঝতে হবে, অলসতা চলে আসে, আলসেমি চলে আসে, এটা কিন্তু খুব খারাপ। দীর্ঘসূত্রিতা, আলসেমি চলে আসে। যে জন্য ঠাকুর অন্যত্র একটি বাণীতে ভারী চমৎকার করে বলছেন যে আলিস্যি যার করতে ভালো, তার দুনিয়ায় সবই কালো। আবার বলছেন আলিস্যি যার করতে ভালো, তার দুনিয়ায় সবই কালো। এটা যে কতদূর সত্য, বনফুলের একটি গল্পের মাধ্যমে আমি আপনাদের কাছে এটা বোঝানোর চেষ্টা করব। বনফুল ভারী চমৎকার গল্প লিখেছেন আমার মতে, হ্যাঁ, এত জাগতিক অ্যাট দ্য সেম টাইম আধ্যাত্মিক। তো তিনি বিহারে ডাক্তারি করতেন, পরে গেছেন বিহারে কোনো এক বন্ধুর বাড়িতে, সেখানে গিয়ে বলছেন যে এখানে কোনো কাপড়ের দোকান আছে? তো বলছে হ্যাঁ তা আছে। বলছে কোনো বাঙালি কাপড়ের দোকান হলে ভালো হয়, তার কিছু লাভ হবে, আমি একটা কাপড় নেবো, কারণ তার অন্য কোনো এক বন্ধুর মেয়ের বিয়েতে তিনি আমন্ত্রিত, সেখানে তিনি উপহার হিসেবে দেবেন। তো যাই হোক, বনফুলের বন্ধু বলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। যে একজন বাঙালি দোকানদারের কাছে গেছে, মালিকের কাছে গেছে দুপুরবেলা, এখন দ্বীপ্রাহরিক তিনি বলতে পারেন নিদ্রা দিচ্ছেন। হ্যাঁ, গুরুতর ভোজনের পর তিনি দ্বীপ্রাহরিক নিদ্রার আয়োজন করছেন প্রায়, কিন্তু দোকান তো তাই বসে আছেন। হ্যাঁ, তো তখন কি বলে, মানে অনেকটা সেই এরকম আর কি, প্যাঁচা বলছে না যে প্যাঁচা চোখ বুজে আছে, তো বলছে তুমি চোখ বুজে আছো, ঘুমোচ্ছে না? বলছে না না, জানো না আমার চোখে ব্যামো আছে, এরকম আর কি। এনিওয়ে, তো গেছে, তখন মানে সেই এই দুপুরবেলায় খরিদ্দার আসাতে তিনি খুব খুশি তা নন, কেবল আশ্চর্য দেখুন, কারণ অলসতা, আলিস্যতা তার ভালো লাগছে, তার দুনিয়ায় সবই কালো, তাই সবাইকে কালো দেখছে। তো বলছে শাড়ি পাওয়া যাবে? তো বলছে যে হ্যাঁ পাওয়া যাবে। বলে হাতের কাছে 4-5টা ছিল, সেটা দেখালো, তা ঠিক পছন্দ হলো না। বলে আর কি পাওয়া যাবে? তার আলমারিতে আছে। তখন তিনি বলছেন, মানে আলমারি থেকে মানে
ওটা ওই শাড়িগুলোকে পেরে নিয়ে আসতে হবে। সেটা করতে গেলে তাকে উঠতে হয়, হয়তো ছোটো একটা মই আছে, মইয়ে উঠতে হয়, সেখান থেকে নামাতে হয়, তাফাল তাফাল মানে কষ্ট। স্বাভাবিকভাবেই এই দিবানিদ্রাটি নষ্ট হবে। তাই তিনি বলছেন নেবেন তো, অর্থাৎ আপনি যদি কথা দেন যে নেবেন তবেই তিনি শাড়িগুলোকে বয়ে নিয়ে আসবেন, আদারওয়াইজ নট। বনফুল এই অবস্থা দেখে বলছে না দরকার নেই, থাক বলে চলে এলেন। তো যাই হোক, আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি চলে আসছেন, চলে এলেন। পরবর্তী ক্ষেত্রে বললেন আর কোনো দোকান আছে? বললে একটি নন বেঙ্গলির দোকান আছে। বলে চলো। ছোট দোকান গেছে। সে বাবু কি লাগবে? সে যেন কত উৎসাহিত, না শাড়ি লাগবে। সে তার যা শাড়ি আছে দেখিয়েছে, পছন্দ হয়নি। বলছে পছন্দ হয়নি বাবু? বলছে না। আচ্ছা আপনি যাবেন কখন? বলে তা ঘন্টা দুয়েক দেরি আছে। তা আমাকে ঘন্টা দুয়েক সময় দিন, আমি নিয়ে আসছি, আমি নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, তো কাজেই তখন আমি আপনাকে দেব। তো বলছে ঠিক আছে, যদি পারো তো দেখো। তো উনি কী করেছেন, ওই লোক অবাঙালি ভদ্রলোক, সে কিন্তু দৌড়ে চলে গেছেন মোট বয়ে নিয়ে আসতে। তিনি কিন্তু আপনার তাকে দিয়েছেন, লক্ষ্য করে দেখুন। এবং দিয়ে এবার জিনিসটা কোনো একটা বড় দোকান থেকে, সেই গোডাউন থেকে মাথায় করে নিয়ে এসে তার ঠিকানাতে নিয়ে এসছেন। সেখানে পছন্দ হয়েছে, নিয়েছেন। তো তার দেখুন এই গল্পটির নাম সম্ভবত ক্ষতের গভীরতা। মানে কীরকম ক্ষত, যখন জাস্ট সি দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনজুরি। হ্যাঁ, মানে এই বাঙালি লোক কীরকম তার আলস্যতার দরুন সে তার খরিদ্দারকে স্যাক্রিফাইস করতে রাজি আছে। আর এই অবাঙালি ব্যক্তিটি সে কিন্তু খরিদ্দারকে বেচতে নয়, মানে সে সে একটু কষ্ট না হয় করলো, তার দিবানিদ্রা সে অস্বীকার করে সে কিন্তু নিয়ে এলো, এবং যার ফলে সে এই খরিদ্দারটি পেল। পরবর্তী ক্ষেত্রে ইনি লিখছেন বনফুল যে পরবর্তী ক্ষেত্রে তিনি যখন গিয়েছিলেন অনেক পরে, তখন দেখছেন ওই অবাঙালি ছোট দোকানটি এক বিরাট দোকানে পরিণত হয়েছে, আর ওই বাঙালির দোকানটি আরও ক্ষুদ্রকায় হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাজ টু বি, কিছু করার নেই, কারণ অলসতা আমাদের বিশেষ করে বাঙালির এটা খুব আছে। সেই জন্য বনফুল তো এমনি এমনি লেখেননি, হি হ্যাজ সিন ইট, হি হ্যাজ অবজার্ভড ইট, হি হ্যাজ ফেল্ট ইট। স্বাভাবিকভাবে তিনি এটা লিখেছেন, এই ক্ষতের গভীরতা, এবং বাস্তব সত্য। তাই ঠাকুর বলছেন আলিস্যি যার করতে ভালো, তার দুনিয়ায় সবই কালো। অলসতার মতো শত্রু নেই, মনে রাখবেন, সে এক চূড়ান্ত শত্রু। এ শত্রু কবলে আমিও কিছু কম নয়, কিন্তু সাংঘাতিক শত্রু আমি। এবার আমার এই অলসতা আছে, বুঝলেন। কেউ কেউ যখন চিতিয়ে দেয় সেটা কিন্তু খুব কাজে আসে, বুঝতে পারছেন। আমি একজন সম্ভবত কথা শুনছিলাম প্রখ্যাত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, আমি যদি ভুল না শুনে থাকি, তিনি এই কথা বলছিলেন যে তার লেখাতেও কিন্তু ভীষণ অলসতা আছে। কেউ তারা না দিলে তিনি চট করে লিখতে পারেন না। তিনি পুজো সংখ্যার মানে যে তার যে ফরমায়েশ আসতো লেখার জন্য, তিনি হয়তো দেরি করে লিখতেন, বা লেখাতে তার চট করে মনই আসতো না, তখন ওই সম্পাদকের গুতানি খেয়ে তিনি লিখতে শুরু করতেন। এই গুতানিটুকু কিন্তু প্রয়োজন আছে। তাই আপনারা আমার যারা কথা শুনছেন, এরকম এই 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 দুরারোগ্য ব্যাধিতে আমিও ব্যাধিগ্রস্ত, এই অলসতা। হ্যাঁ, এই যখন ভিডিও করব ভাবি তখন তাড়াতাড়ি হয়, কিন্তু করব, এই যে করব কে যে একটা ট্রিগারিং এজেন্ট, এটা কখনো কখনো অভাব বোধ করি। হ্যাঁ, তাই একে অলসতা, আর কিছু না, স্রেফ অলসতা। অন্য কিছু করছি, ঘন্টার পর ঘন্টা টিভি দেখে যাচ্ছি, তাতে কোনো ক্লান্তি নেই। আরও দেখছি কিছু মানে আরও কিছু ক্ষতি হয় কিনা, আই ডোন্ট নো। মানে মোট কথা, মানে আমি যেন একটা পরিণতি দেখতে চাইছি কোনো কেসের, কোনো ঘটনার, সেটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। কিন্তু আমার যেটা কাজের কাজ, প্রভুর কথা বলা, সেইখানেই করছি সবচেয়ে বড় গাফিলতি, কারণ অলসতা। সুতরাং আমি এইটা মানে সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছেও প্রার্থনা, কিন্তু ঠাকুর কী করবে, দোষটা আমার, ঠাকুরকে তো দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আমাদের স্বভাব, যে একটা আমি গান শুনেছিলাম, ওটা মনে আছে, সেই গানটার কথাগুলো এরকম: আমি যেন চলতে পারি তোমারই পথটি ধরে, আমি যেন গাইতে পারি তোমারই সুরে সুরে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই গানটি তো একটা নির্দোষ গান, এই গানটির মধ্যেও আপনি দোষ খুঁজে পাচ্ছেন না। দোষ একটু আছে, কারণ আমি যখন বলছি আমি যেন, তখন সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন। কেন যেন মানে কি, আমার কোথাও সংশয়, কোথাও, এবং মানে আমি ঠাকুরকে বলছি ঠাকুর তুমি কিন্তু দেখো আমাকে নিয়ে চলো তোমার দিকে। কেন ঠাকুর কী করতে পারে? কারণ এই প্রসঙ্গে মনে পড়ছে যে ঠাকুরের কাছে এক ভদ্রলোক গিয়ে বলছেন যে ঠাকুর, আমার প্রতি যেন আপনার কৃপা থাকে। এইটি একবার নয়, 3বার বলেছে। তখন ঠাকুর বলছেন, দেখো
তার কৃপা করার কথাটা তাকে স্মরণ করিয়ে দিতে হয় না, তুমি দয়া করে তার উপর কৃপা করো। সত্যিই তাই, ঠাকুর আমাদের উপরে এত কৃপা করেছেন, অজস্র যাকে বলে, কিন্তু আমরা ঠাকুরের প্রতি সামান্য কৃপা করছি না, ইন দ্য সেন্স যে আমার যে করণীয় সেটা করছি না। কারণ দীর্ঘসূত্রিতা, প্রলং প্রোক্রাস্টিনেশন, আমি মনে করি এবারে প্রলং প্রোক্রাস্টিনেশন, একটা অ্যালিটারেশন হচ্ছে না, একটা অনুপ্রাস হচ্ছে না, প্রোক্রাস্টিনেশন, প্রলং প্রকাশ, দেখুন কথার মধ্যে চলে আসছে, ভারী মজা কিন্তু, হ্যাঁ, ইটস এ কাইন্ড অফ অ্যালিটারেশন। এনিওয়ে, হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, দীর্ঘসূত্রিতা। এই দীর্ঘসূত্রিতা যেন শেষ নেই, সেই বলে না যে মানে নিত্যকালের শেষ নেই, কাল করব, আজ নয় কাল করব, এই নিত্যকালের কিন্তু কোনো শেষ নেই। এই জন্য ইটারনালি আমরা অলস, আমি তো বটেই, কোনো সন্দেহ নেই, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যাবসলিউটলি নো শ্যাডো অফ ডাউট অ্যাবাউট ইট, নট অ্যান আয়োটা অফ ডাউট অ্যাবাউট ইট। আমি নিজের সম্পর্কে কিন্তু বিনয় করছি না, কিন্তু এটা ঘটনা। হ্যাঁ, দেখুন এখন যেমন রিটায়ার্ড টাইপ, তেমন তো কিছু করার নেই। হ্যাঁ, কিছু আমি যদি বকও করতে পারি তাতেও তো লাভ মানে অন্তত আমার তো স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু পারছি না, অলসতা হচ্ছে, চাইছি না, মনটা চাইছে না, এরকম হচ্ছে। তাই ঠাকুর বারবার বলছেন দীর্ঘসূত্রী হতে যাও না। এইটা কিন্তু খুব আপনার মনে হবে, দীর্ঘসূত্রী হওয়া দ্যাট ইজ এ ডেঞ্জারাস গেম, এটা বলতে চাইছেন। তো এটা আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা আমাদের গায়ে যেন মানে কিছুতেই এটা আমরা নিতে চাইছি না, বলছি মুখে বলছি অলসতা করো না ইত্যাদি ইত্যাদি করছি, কিন্তু এটা আমরা করতে পারছি না। সো এই একটা বিরাট ঘটনাকে ঠাকুর দুটো দিক দিয়ে বিচার করছেন। এক হচ্ছে ডেফিনেটলি কোনো সন্দেহ নেই যে স্থির হতে হবে, কারণ কোনো কাজ করবেন হুটহাট করে করলেন, কোনো আপনার কংক্রিট রেজুলেশন নেই, আপনি যে সেই কাজটার একটা লজিক্যাল কনক্লুশনে যাবেন, তার জন্য আপনার যে প্ল্যানিং করা, সেটা স্থির মস্তিষ্ক ছাড়া হবে না। ইউ নিড টু বি পেশেন্ট, আপনাকে ধীর হতে হবে। পথে অনেক বাধা আসবে, সে বাধাকে অতিক্রম করতে হবে। অতিক্রম না করলে উপায় নেই, কোনো বাধা দেখলেন আর মানে হতাশ হয়ে গেলেন, তাও হবে না, ধীর হতে হবে। ইউ নিড টু বি পেশেন্ট, বাট ইন ডুইং সো, এটা করতে গিয়ে আপনি যদি মানে প্রোক্রাস্টিনেটর হয়ে পড়েন, ভীষণ রকমের যদি দীর্ঘসূত্র হয়ে পড়েন, অলস হয়ে পড়েন, সেটাও একইভাবে কাম্য নয়। সো দুটো জিনিস একসাথে, ঠাকুর চাইছেন দুটো জিনিস একসাথে। এক, তোমার মাথা থাকুক স্থির, ধীর, স্থির এবং গ্রহণক্ষম, বুঝতে পারছেন? মানে বি পেশেন্ট, রেটিসেন্ট, ডিসক্রিট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিসেপটিভ, গ্রহণযোগ্যতা, তবেই আপনি সফল হতে পারবেন। আপনি যে কোনো কাজে, সেটা জাগতিক হোক or আধ্যাত্মিক হোক, নো ম্যাটার, বি ইট মেটেরিয়াল ওয়ার্ল্ড, বি ইট ইন মেটেরিয়াল ওয়ার্ল্ড, বি ইট ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, দুটোতেই কিন্তু একইভাবে সত্য। আবার একটি কথা বলতে ইচ্ছা করে, কোনো সত্য যদি কেবল আধ্যাত্মিক সত্যি হয়, তবে তো জাগতিকভাবেও সত্য। একইভাবে জাগতিকভাবে সত্য, আলটিমেটলি সেটা কিন্তু আধ্যাত্মিক দিক দিয়েও সত্য। তার অর্থাৎ আমি বলতে, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ম্যাটার আর স্পিরিট, কারণ বুঝতে পারছেন ম্যাটার থেকে মেটেরিয়াল কথাটা আসছে, আর স্পিরিট থেকে স্পিরিচুয়ালিজম, তাই না? তাই ম্যাটার আর স্পিরিট, এই দুটোর মধ্যে তফাৎ কী? ঠাকুর বলছেন দুটোই এক। ম্যাটার আর স্পিরিটের মধ্যে কোনো তফাৎ নেই, সিম্পলি দ্য ইউ ক্যান সে চেঞ্জ অফ স্টেটস, অর্থাৎ অবস্থার পরিবর্তন। ঘটনা তো সত্যিই তাই, হ্যাঁ, যে জল, বরফ, বাষ্প, নাথিং বাট। সুতরাং এই ম্যাটার আর স্পিরিট জাগতিক সত্য, কিন্তু আধ্যাত্মিক সত্যও বটে। আর আধ্যাত্মিক সত্য যদি হয়, তবে তো জাগতিক সত্য একইভাবে সত্য। দেখুন না, আমাদের যারা দেশের যারা এই একটা ছিল না প্ল্যানিং কমিশন, এখন সেটা কী নাম হয়েছে জানি না, আই ডোন্ট নো। তো সেখানে কী করে প্ল্যানিং করা হচ্ছে, কিন্তু সেই প্ল্যানিংয়ের মধ্যেও দেখুন, যেহেতু স্থির মস্তিষ্ক অনেক ক্ষেত্রে কাজ করছে না, সেই প্ল্যানিংও সবসময় কাজ করছে না। সেই প্ল্যানিংগুলো নাল অ্যান্ড ভয়েড প্রমাণিত হচ্ছে, বাতিল হয়ে যেতে হচ্ছে, সেটা প্র্যাকটিক্যাল হচ্ছে না। সুতরাং বি পেশেন্ট। এখন এই পেশেন্ট হতে গেলে কী করতে হবে? প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে ঈশ্বরের ইষ্টচিন্তার কথাটাই আসছি, ঈশ্বরের নাম করতে হবে। ঈশ্বরের নাম করলে কী হবে? যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ঠাকুর বলছেন নেম মেক্স এ পার্সন শার্প। তার মানে কি? তার ব্রেন সেলগুলো অ্যাক্টিভ হয়। অ্যান্ড ধ্যান, মেডিটেশন মেক্স এ পার্সন মানে পেশেন্ট অ্যান্ড রিসেপটিভ, স্থির এবং গ্রহণক্ষম, অন্যের কথাতে সে
মানতে চাই, অন্যের কথাগুলোকে মিলিয়ে দেখতে চাই, যে তার মধ্যেও যদি কিছু জীবনীয় জিনিস থাকে তবে তা গ্রহণ করে, একজন দেশনায়কের পক্ষে এটা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, তো এছাড়াও মানুষের দৈনন্দিন জীবনে এটি ভীষণ প্রয়োজন আছে। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন যে অভ্যাসন তুকন্তে ও বৈরাগ্যেন চ গৃহ্যতে, মানে অভ্যাস যোগের মাধ্যমে, মানে থ্রু রিপিটেশন অফ নেম অ্যান্ড মেডিটেশন অ্যান্ড বৈরাগ্য যোগ মানে থ্রু ডিট্যাচমেন্ট। তাহলে ডিট্যাচমেন্ট মানে কি? অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু বি ডিট্যাচ ফ্রম দ্য মেটেরিয়াল, ফ্রম দ্য ওয়ার্ল্ড, অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু গেট ইউর সেলফ অ্যাডিয়ার্ড টু দ্য গড or to your ish, only then is detachment is possible, otherwise not. So therefore what is important, উপসংহার পর্বে এই কথাটি বলতে চাই, এই দুটি জিনিস যেন একসাথে চলে, ঠাকুর এটাই চাইছে। সত্যি কথা বলতে ঠাকুর আমাদের মানে মানুষ করে তুলতে চাইছে। এখন আমরা মানুষ হব কি না সেটা সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠাকুর এখানে কি করতে পারে? ঠাকুর সত্যি ঠাকুর বলছেন না, যে ঠাকুর নিজে বলেছেন করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকে। ধৃতির সাথে কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনী আবেগে, মানে কি? তোমার পুরস্কারকেও কাজে লাগাতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার ধৈর্যও চাই। ইউ নিড পেশেন্স, অ্যাট দ্য সেম টাইম ইউ নিড ম্যানলি এফোর্ট, আর ফর দ্যাট ওমানলি এফোর্ট, সেম থিং। সুতরাং দুটোকে, পুরুষাকার এবং ধৈর্য, এই দুটোকেই আপনাকে একই সাথে মানে বহন করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। সুতরাং এই দুটোকে নিয়ে প্যারালালি চলতে পারলে জীবনে সার্থকতা লাভ সম্ভব। সেটা জাগতিক দিক দিয়েও সত্য, আধ্যাত্মিক দিক দিয়েও সত্য, এটা আমার মনে হয়। এখন আপনারা দয়া করে কমেন্ট করবেন যদি মনে করেন, বা আপনাদের যদি অন্য কোনো ভিউ থাকে তাহলে আমাকেও গ্রহণ করতে হবে, কারণ ঠাকুরের কথাই হচ্ছে আই নিড টু বি রিসেপটিভ। বা থাকে জয়।